আসসালামু আলাইকুম। তাহলে আমরা প্রোটিন বিভাগ থেকে শুরু করি। প্রোটিন বিভাগের ব্যাপারটা হলো এই যে আমরা জানি আমাদের হচ্ছে পরিপাক তন্ত্রের মাধ্যমে একটু নিচে করবো। ও দেখা যাচ্ছে না? আপনার মাথা দেখা যাচ্ছে। সমস্যা নেই। ও তাহলে হবে। আমি তো এখান থেকে নিই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রোটিন বিভাগের ক্ষেত্রে কি ঘটে? আমরা তো জানি পরিপাক তন্ত্রের মাধ্যমে আমাদের অসংখ্য অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এটা যকৃৎ জমা করে রাখে। তবে যকৃৎ কিন্তু খুব বেশি জমা রাখতে পারে না। অনেক বেশি যদি হয়ে যায়, মানে যকৃতের যখন ধারণ ক্ষমতার বাইরে হয়ে যায়, তখন কিন্তু সে এগুলাকে তোমার হচ্ছে বের করে দেয়। তো বের করার সিস্টেমটা হলো কিছু বের করে কিছু কাজে লাগে। ধরো প্রোটিনেতে অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিড ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা ধরো অ্যামাইনো অ্যাসিড। তো এই অ্যামাইনো অ্যাসিডের তোমার হচ্ছে যে অ্যামিন গ্রুপটা বাতিল করতে পারলে অ্যামাইনো অ্যাসিডটা নষ্ট হয়ে যায়, অ্যামিন গ্রুপটা বাতিল করে দেয়। এটা বলে ডিঅ্যামিনেশন। এটা কি হয়েছিল তোমার? আচ্ছা, শুরু করলাম না, শেষ করি। ডিঅ্যামিনেশন, হ্যাঁ, অর্থাৎ হলো ডি মানে মুক্ত বা ছাড়া, তাহলে অ্যামিন গ্রুপ ছাড়া। আর কি হয়, বাকিটুকু ওই স্যার এই এটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে, আর এটা তখন কিটোন গ্রুপ হয়, তখন এটা কিটো অ্যাসিড হয়ে যায়। কিটো অ্যাসিডটা কেজ চক্রে শক্তি তৈরিতে ব্যবহার করা হয়। এখন এই যে অ্যামোনিয়া এটা বাতিল হলো, এটাকেও তো রক্ত থেকে বের করতে হবে, তাই না? তো রক্ত থেকে বের করার জন্য যে এটাকে যদি সরাসরি রক্তে ছেড়ে দেয়, তাহলে এটা আবার ঝামেলা। এটা রক্তে সরাসরি ছাড়লে কারণের সাথে বিক্রিয়া ঘটায় ফেলবে, তখন দেখা যায় বিক্রিয়া ঘটায় শরীরে থেকে যাবে। তো এই কারণে আল্লাহ একটা সিস্টেম করছে যে একে তো একা একা ছেড়ে দেওয়া যাবে না, এত কারণের সাথে বিক্রিয়া ঘটাবে। তাই কি করা হয়েছে, এর বন্ধনটা শক্তিশালী করার জন্য এর সাথে একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়, দিয়ে এটা হয়ে যায় অ্যামোনিয়া। এখন এর বন্ধনটা শক্তিশালী, এই আর কারোর সাথে বিক্রিয়া অংশ করবে না, কারণ বন্ধনের ফুলফিল হয়ে আছে, এই শক্তিশালী। হ্যাঁ, তো শক্তিশালী বন্ধন অবস্থায় এখন এটা তো আবার ক্ষতি করে, এটা যদি শরীরে রেখে দেয় তাহলে এটা বিষাক্ত, এটা আমাদের শরীর ক্ষতি করবে, তাহলে অ্যামোনিয়া বের করে ফেলতে হবে। এখন দেখা যায় কিছু হলো কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত থাকে, সেটাও ক্ষতিকর। তখন এই কার্বন ডাই অক্সাইডের সাথে দুইটাই যেহেতু ক্ষতিকর, দুইটা একীভূত হয়ে ইউরিয়া তৈরি হয়। ওই জন্য আমরা জানি প্রস্রাবে ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলো বের করতে হয়। তাহলে দুই ক্ষতিকর জিনিস একসাথে করলে এর নাম হয় ইউরিয়া, এবং এইটা তৈরি প্রক্রিয়াকে বলা হয় অর্নিথিন চক্র। বুঝছো? কারণ অর্নিথিন একটা অ্যামাইনো অ্যাসিড, তো এইভাবে নাম হয়েছে অর্নিথিন চক্র। অর্নিথিন এটার বাংলা অর্থ কি বলেছে দেখি মনে আছে কিনা? জবাই বলো, অর্নিথিনের বাংলা অর্থ কি? এই তুমি বললে পড়াইছি এটা। অর্নিথিন পড়েছেন নাকি? আপনি ইউরোপ পড়েন নাই? আমি তো প্রোটিন টুকু পড়াইছি। ও এইটুকু পর্যন্ত পড়াইছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখো, অর্নিথিন নামকরণটা হয়েছে গ্রিক শব্দ অর্নিস থেকে। অর্নিথিন চক্র হয়ে আছে অর্নিথিন, হ্যাঁ, অর্নিস, গ্রিক শব্দ অর্নিস মানে হলো পাখির মল। পাখির মল, আসলে পাখির মলে প্রথম পাওয়া গেছিল এই অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। তো প্রথম এই ধরনের অ্যামাইনো অ্যাসিডের ডিঅ্যামিনেশন হয় এবং ইউরিয়া তৈরি হয়, পাখির মলে এটা প্রথম পাওয়া গেছে। এই জন্য যত ডিঅ্যামিনেশন ঘটে এবং এক্ষেত্রে ইউরিয়া তৈরি হয়, সবগুলোকে বলা হয় অর্নিথিন চক্র। বুঝছো? এইভাবে নামকরণটা হয়েছে আর কি অর্নিথিন চক্র। অর্নিথিন চক্রের মধ্যে ইউরিয়া তৈরির কথা বলা হচ্ছে। এরপরে দেখো প্লাজমা প্রোটিন সংশ্লেষ, মানে ওই যে রক্ত প্রোটিন, যেটা প্লাজমা মানে রক্ত রসে যে প্রোটিন থাকে ওর নাম হলো প্লাজমা প্রোটিন। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, এগুলো এমসিকিউ সবই, এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কি কি প্লাজমা প্রোটিন আছে। যেমন দেখো, যকৃৎ যেসব প্লাজমা প্রোটিন সংশ্লেষিত হয় সেগুলো হচ্ছে অ্যালবুমিন, মনে রাখবো। অ্যালবুমিন মানে কি? অ্যালবাস, ল্যাটিন শব্দ অ্যালবাস মানে সাদা, সাদা ধরনের প্রোটিন। অ্যালবাস, ল্যাটিন শব্দ অ্যালবাস মানে সাদা। লিপোপ্রোটিন মানে প্রোটিনের সাথে যদি লিপিড থাকে, প্রোটিনের সাথে যদি লিপিড থাকে তাকে বলা হয় লিপোপ্রোটিন। প্রোটিনের সাথে লিপিড থাকলে তাকে বলা হবে লিপোপ্রোটিন। ট্রান্সফেরিন, ট্রান্সফেরিনের কথা জবাই, ট্রান্সফেরিনের কথা মনে আছে? ট্রান্সফেরিন বলেছি কি মনে আছে কিনা জবাই বলো। ট্রান্সফেরিন ওই যে বলো আয়রন, কে পারবে? তুমি আচ্ছা, তুমি চেষ্টা করো, বলো। হ্যাঁ, আয়রন। আয়রন আছে আমাদের
মজা করছিল নাকি বুঝছেন? একটু মনে আছে, তোমার মনে আছে? ওই ও পরে আচ্ছা তুমি বলো। আর হচ্ছে ট্রান্সফার মানে ট্রান্সফার থেকে এটা মূলত ট্রান্সফার। হ্যাঁ 90% হয়ে গেছে। মানে অনেকটাই বলে দিচ্ছ, মানে হচ্ছে ওই যে হিমোগ্লোবিন ভাঙে, তো হিমোগ্লোবিন ভাঙার পর যে হিমের সাথে, হিম মূলত আসলে একটা প্রোটিন যোগ আয়রন, এই দুটো দিয়ে তো আসলে হিম, তাই না? ফেরিটিন থাকে। তো হ্যাঁ, এখন এই প্রোটিনটা বাতিল করে ফেলা হয়, তখন শুধু থাকে ফেরিক আয়রন। এখন আয়রনটা যেহেতু দরকার, এটা হচ্ছে যে প্রয়োজন রক্ত তৈরিতে, সেজন্য যখন কি করে যে এর বাইরে একটা প্রোটিন দিয়ে এটাকে সংরক্ষণে রাখে, তখন এর নাম হয় ফেরিটিন, যেহেতু ফেরিক আছে তাই এর নাম হয় ফেরিটিন, তাই এর নাম হয় ফেরিটিন। ফেরিটিন যখন রক্তের মাধ্যমে অস্থিমজ্জায় পৌঁছায়, তখন তার নাম ট্রান্সফেরিন। ট্রান্সফেরিন, তো এর নাম হয় ট্রান্সফেরিন। তারপরে কিন্তু আবার রক্ত থাকে মানে এই দুটো হ্যাঁ, তখন এখান থেকে লোহিত কণিকা তৈরি হয়, বুঝছো? এটা হলো ট্রান্সফেরিন। তাহলে এখন হচ্ছে ট্রান্সফেরিন যেটা, এখন দেখো সেরোপ্লাজমিন। সেরোপ্লাজমিন এটার বাংলা কি হতে পারে বলো? সেরোপ্লাজমিন আর লাভারস টাইপের কিছু না, এটা তো মানে কি? হ্যাঁ সেরাস, হ্যাঁ এইবার পেরেছো। সেরাস মানে হ্যাঁ লাভারস। সেরাস মানে লারা, আবার সেরাস মানে রক্তরস, ও। যেটা ওটাকে বলে সেরাস, সেখান থেকে। আচ্ছা, তারপরে দেখো গ্লোবিউলিন, গোল গোল প্রোটিন যারা, তাদেরকে বলা হয় গ্লোবিউলিন, মানে যে প্রোটিনগুলো একটু গোল হয়, গোল মতো হয়, অ্যামিনো অ্যাসিডগুলো গোলের মতো তৈরি করে, তার নাম হয় গ্লোবিউলিন। ফিটোপ্রোটিন, এটা কি হতে পারে বলো তো? ফিটোপ্রোটিন, সমানুপাতিক ওটা কি আলফা নাকি? হ্যাঁ আলফা, আলফা ফিটোপ্রোটিন। ফিটো নামকরণ কেন হয়েছে ফিটোপ্রোটিন বলো তো? অনুমান করে বলো। আর না, ফিটো কথাটা হচ্ছে ফিটাস থেকে, ফিটাস, ওই জন্য তো বলছি অনুমান করে বলো, ফিটাস থেকে। ফিটাসের মধ্যে, ফিটাস মানে তো জানো, যখন একটা বাচ্চা কেবল হলো মানুষের মতো অভাব হয়, মানুষের মতো আকার আকৃতি হয়, ওইটাকে বলা হয় ফিটাস। তাহলে ওই সময় যে প্রোটিনটা তৈরি হয় তার নাম ফিটো। ওই সময় যে প্রোটিন তৈরি হয় তার নাম হলো ফিটোপ্রোটিন। রক্ততঞ্চন ফ্যাক্টর, এটা তো জানো, এটা না বোঝার কিছু নাই। তাহলে এগুলো সবই এমসিকিউ। হ্যাঁ, তারপরে হরমোন সংশ্লেষ, এটাও কিন্তু এমসিকিউ। হরমোন সংশ্লেষ, তাহলে এখানে কি কি হরমোন আছে? যেমন অ্যানজিওটেনসিনোজেন, এটা কিন্তু নিষ্ক্রিয়। অ্যানজিওটেনসিনোজেন হলো নিষ্ক্রিয়। এটার বাংলা করলে কি হয়? অ্যানজিও মানে রক্তনালী, অ্যানজিও মানে রক্তনালী, টেনসিনোজেন, অ্যানজিও মানে তো রক্তনালী হলো, অ্যানজিও মানে রক্তনালী, রক্তনালী। আর দেখো অ্যানজিওটেনসিন যদি হতো তাহলে সক্রিয়, অ্যানজিওটেনসিনোজেন মানে হলো, জেন মানে তৈরিকারী, অ্যানজিওটেনসিন প্রোটিন হরমোন তৈরিকারী, অ্যানজিওটেনসিন হরমোন তৈরিকারী। সেটা কখন হয়? বৃক্ক থেকে রেনিন নামে একটা এনজাইমের সাথে বিক্রিয়া করে, অ্যানজিওটেনসিনোজেনের সাথে। এটা তো অ্যানজিওটেনসিনোজেন সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, জেন মানে তৈরিকারী, এর সাথে যদি একটা রেনিন মানে বৃক্কের একটা এনজাইম যুক্ত হয়, তাহলে এর নাম হয় অ্যানজিওটেনসিন, অ্যানজিওটেনসিন। এটা বাংলা বলে কি হয় বলতো? অ্যানজিও মানে রক্তনালী, টেনসিন মানে টেনশন, টেনশন মানে চাপ, রক্তনালী চাপ সৃষ্টি করে, মানে রক্তনালীকে সংকুচিত করে। হ্যাঁ, কেন? যেমন ধরো তুমি ধরো ইয়ে করছো, মানে তোমার ধরো খাবার খুব কম খাইছো, রক্তে তোমার পানির পরিমাণ কমে গেছে, পানি খাওনি, তখন হচ্ছে এই হরমোনগুলো আছে, এই হরমোন তখন হচ্ছে কাজ করে। কি কাজ করে? রক্তনালীকে সংকুচিত করে, সংকুচিত করলে ফোর্স বেড়ে যায় না, ফোর্স বাড়লে তখন মাথা পর্যন্ত যাবে, তোমাকে বাঁচায় রাখলো আর কি। কারণ তোমার যদি একই রকম থাকে, তাহলে মাথা পর্যন্ত যদি রক্ত না উঠে তুমি মারা যাবে, মাথা পর্যন্ত রক্ত না উঠলে তুমি মারা যাবে, বুঝছো? অনেকে দেখা যায় যে চুল কাটার সময় ওই নাপিতরা, হ্যাঁ, মাথা ম্যাসেজ করে দেয়, হাতটা মটকে দেয়, এগুলো খুবই ক্ষতিকর। একটা সত্যিকার দেখা যাচ্ছিল যে একজন মারা গেছে, মানে মাথাটাতে ম্যাসেজ করতে করতে কিভাবে যেন এরকম করছে, আর হ্যাঁ ভেঙে গেছে, মরে গেছে। আর তখন নাপিত তখন পালাইছে,
আমি আরেকজন চুল কাটতে এসে সেও পালাইছে, কিন্তু সিসি ক্যামেরায় দেখাচ্ছে পরে আছে। তাহলে চিন্তা করছো যে ওর তো যতই ইয়ে অনিচ্ছাকৃত তাও তো মনে হয় জেল টেল হবে না ধরা পড়লে। আরাম হয়ে গেছে, হ্যাঁ? যে মেসেজ করতে গেলে আরাম হয়ে গেছে না? আর হয়ে গেছে। আরাম হয়ে গেছে, আর উঠবে না না, কিন্তু তারপরে তো মনে হয় জেল হবেই, ফাঁসি হয়তো না হতে পারে, এখন ইচ্ছা করে মারি দিত। সে বলেছে আমার এটা হয়ে গেছে। এই জন্যে কোনো নামে দোকানে গেলে যদি এইসব মেসেজ করতে দেয় না, ওরা তো করে দেয় না, করে নেয়, হ্যাঁ মানুষ আর করে নেয়। না অনেক সময় ওই খরিদ্দার বেশি পাওয়ার জন্য না বললেও করে, না কিছু বললেও কিছু করে। তেল বাস থাকে। কিছু কিছু এরকম আমার চিন্তা করে আমি মেসেজ করে দিলে আমার আর না, আরাম লাগবে, তখন বেশি মানুষ আসবে যে ওই কারণে ওই জন্য করে এটা। আচ্ছা এবার দেখো, তাহলে এটা একটা অ্যাঞ্জিওটেনসিন হলো। তাছাড়া অ্যাড্রিনাল গ্রন্থি, অ্যাড্রিনাল মানে বৃক্কের কাছ থেকে যেটা বের হয়, বৃক্কের কাছে কর্টেক্স মানে বৃক্কের ঠিক উপরের দিকে, কর্টেক্স মানে হলো বৃক্কের উপরের সাইডটা, হ্যাঁ, ওখান থেকে অ্যালডোস্টেরন হরমোনকে উৎসাহিত করে, মানে এই অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন হরমোনকে আবার উৎসাহিত করে, বের হতে সাহায্য করে। অ্যালডোস্টেরন নামকরণটা কেন হয়েছে? অ্যালডো মানে অ্যালডিহাইড, অর্থাৎ এটা একটা হলো লিপিড জাতীয় হরমোন, স্টেরয়েড হলো একটা লিপিড জাতীয় হরমোন, এই হরমোনের সাথে একটা অ্যালডিহাইড গ্রুপ থাকে, এই জন্য এর নাম হলো অ্যালডোস্টেরন। বুঝছো, এই জন্য নামটা এইভাবে হয়েছে। লিপিড বিভাগ থেকে কোনো কোশ্চেন আসে না, হ্যাঁ, এটা তো সরাসরি এডিপি তৈরি হয়, এখান থেকে মুখস্থ করার কিছু নাই। তবে লোহিত কণিকা উৎপাদন ও ভাঙন এটাও আসে না, তবে একটু জেনে রাখো যে ভ্রূণ দেহে লোহিত কণিকা কিন্তু যকৃৎ তৈরি করে, ভ্রূণ দেহে, যকৃতের প্লীহা। হ্যাঁ যকৃৎ প্লীহা তৈরি করে, কিন্তু যখন আমরা বড় হয়ে যাই, মানে পেট থেকে বের হয়ে যায়, তখন হলো অস্থিমজ্জা তখন তৈরি করে। তখন যকৃতের কাজ হলো লোহিত কণিকাকে ধ্বংস করা, ভেঙে ফেলা, নষ্ট করে ফেলা, এটা আসে না। হিমোগ্লোবিন ভাঙন, এই জায়গা থেকে অনেক কোশ্চেন হয়, এটা একটু ভালো করে পড়তে হবে। হিমোগ্লোবিনের ভাঙন দেখো যে লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো এরপর এগুলো যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জায় ফ্যাগোসাইটোসিস ম্যাক্রোফেজ কোষের ক্রিয়ায়। ফ্যাগোসাইটোসিসের বাংলা অর্থ কি? প্লীহা মনে আছে কোনটা? একটা মনে রাখবা। আছে ভক্ষণ করে খাইতে পারে। এইখানে এই যে এটা ধর একটা মানুষ, তো এই মানুষের এইখানে থাকে যকৃৎ, মনে রাখবা, হ্যাঁ, আর এই পাশে থাকে প্লীহা, বুঝছো? তাহলে এই পাশে থাকে যকৃৎ, ওই পাশে থাকে প্লীহা। তাহলে যকৃৎ কোন দিকে থাকে এটা ভুল করা যাবে না, তাহলে তো মানুষ আসবে সায়েন্সে পড়ে আর এটা জানে না যকৃৎ কোন, তাই না? তো কিছু কিছু জিনিস থাকে এগুলো মানুষ কিন্তু অপমান করবে তুমি যদি এটা বলতে না পারো, বলবে কি করিস, এটাকে টান দিবে। হ্যাঁ এটা একটু মাথায় রাখবে। নিজের ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে না, নিজের সাপেক্ষে ডান দিকে। রান্না করছে না। আমি দেখানোর সময় কি বাম হয়ে যাচ্ছে, হ্যাঁ। সব মানুষের ডান দিকে। হ্যাঁ সব মানুষের ডান দিকে হ্যাঁ নাহলে আবার উল্টা হয়ে যাবে, হ্যাঁ এই আর কি। তাহলে হচ্ছে যে প্লীহা বা স্প্লিন, এটাকে ইংরেজিতে স্প্লিন বলে। প্লীহার আরেকটা বাংলা আছে, প্লীহার বাংলা হলো মুষ্টিবদ্ধ, দেখতে মুষ্টিবদ্ধ হতে লাগে দেখতে, ওই জন্য এর বাংলা অর্থ মুষ্টিবদ্ধ। প্লীহার বাংলা হলো মুষ্টিবদ্ধ। মজ্জা মানে আসলে নরম কিছু, মজ্জা মানে নরম কিছু এরকম বোঝায় যদিও। তো আমরা জানি যে ঠিক প্রান্ত, হাড়ের যে প্রান্ত জায়গা, এখানে কিন্তু একটু ফাঁক যুক্ত কোষ থাকে না, ওই কোষগুলো রূপান্তরিত হয়ে রক্তকণিকা তৈরি করে। তো এখন অস্থিমজ্জায় ফ্যাগোসাইটোসিস ম্যাক্রোফেজ কোষের ক্রিয়ায় ভেঙে যায়। তো ফ্যাগো মানে কি? ভক্ষণ করা বা খাওয়া, তাই না? তার মানে যে কোষগুলো খাই দাই করে তাকে বলা হয় ফ্যাগোসাইট, তাই না? এখন তুমি যদি মনে করো যে তোমার আম্মা বলো আম্মা আমি ফ্যাগো করবো, তাহলে কিন্তু তোমার আম্মা বুঝবে না, বুঝবে স্যান্ডেল দিয়ে কি বলছিস এসব নাকি? হ্যাঁ, আমরা কিন্তু আবার এমনিতে অনেক কথা ভুল বলি, জানো কি? যে বলি তো অনেক কথা ভুল বলি, যেমন আমরা যে বলি সূর্য উদয় হয়, বাস্তবে সূর্য কি কখনো উদয় হয়? সূর্য কখনো উদয় হয় না, কারণ পৃথিবী ঘুরে, পৃথিবী ঘোরার জন্য সূর্য আমরা দেখতে পাই। ভোলা লাগবে সূর্যোদয়, হ্যাঁ সূর্যোদয় ভোলা লাগবে না না, বাকি মানুষকে বোঝাতে অত মানুষের খেয়াল থাকে না। না
আর মানুষ কিন্তু কিন্তু এটা তো না, এটা তো মিথ্যা কথা। সূর্য উদয় হয়, সূর্য ডুবে যায়, এটা মিথ্যা কথা কিনা? এটা তাও স্যার বলো, এটা এটা মিথ্যা কথা না? মিথ্যা কথা আপনি হ্যাঁ? কাকে বুঝাইতে নিজে বুঝতে যথেষ্ট। নিজে দিলে হবে না? হ্যাঁ, ঠিক। হ্যাঁ। না, কিন্তু হচ্ছে যে একবার হচ্ছে বলছে যে একবার আমাকে একজন বলছে যে আপনি হলো শিক্ষক মানুষ, মানুষ চাই বলে বলুক, আপনি কেন মিথ্যা ভুল কথা বলবেন? সূর্য তখন উদয় হয় না। না, আপনি আপনার জায়গা থেকে ঠিক বললেই ঠিক। বললাম যে কিছু জিনিস থাকে যেটা আসলে ওইভাবে যদি বলে যে 5টা 20-এ সূর্য উদয় না বলে যদি এইভাবে বলে 5টা 20-এ পৃথিবী ঘূর্ণনের কারণে সূর্য দেখা গিয়েছে, এটা কত বড় কথা! এটা কিন্তু সত্য কথা হবে, তাই না? মানে পৃথিবীর সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘুরছে, তো সেজন্য তো সূর্য উদয় হয়। কথাটা মিথ্যা কিনা? আবার সূর্য দেবে, সূর্য দেবে। ওটা ভুলাই লাগবে। হ্যাঁ, ওটা ভুলাই লাগবে। ওটা না বললে হবে না। হবে না। হবে না। মিথ্যা হলে ওটাই বলতে হবে। আচ্ছা, আপনি প্রথমত বলবেন আপনার পাগল। পাগল বললো, ঠিকই বলেছে। হ্যাঁ। মানে যেটা মিথ্যা কথা সেটা বললেই ঠিক। পাগল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে গেল। এরপরে বলছে যে কণিকার হিমোগ্লোবিন রক্তের প্লাজমা, আচ্ছা এটা লাগবে না। এইগুলো তখন যকৃৎ, প্লীহা ও লসিকাগ্রন্থির ম্যাক্রোফেজ নামক বিশেষ শ্বেত কণিকা গ্রহণ করে, মানে ভেঙে ফেলার পর তারপরে কি হয়, হিম এবং গ্লোবিনে পরিণত হয়, মানে কাপ্ফার কোষ। কাপ্ফার কোষ হচ্ছে, দেখো যকৃতের কাপ্ফার কোষ, যকৃতে কাপ্ফার মানে আমাদের বৈজ্ঞানিকের নাম অনুযায়ী, তাই না? ভন কাপ্ফার তিনি আর কি আবিষ্কার করতেন, কিন্তু কাপ্ফার কোষ একটা শ্বেত কণিকা। গ্লোবিন হচ্ছে অণুর প্রোটিন অংশ, এটি তার নিজস্ব অ্যামাইনো অ্যাসিডে বিশিষ্ট হয়। হিম থেকে আয়রন সরে গেলে বিলিভার্ডিন পরীক্ষায় বেশি আসে, সেটা হলো বিলিভার্ডিন আর বিলিরুবিন, এই দুইটা পরীক্ষায় বেশি আসে। তো বিলিভার্ডিন এর বাংলা অর্থ কি বলো? হলুদ টাইপের জিনিস। অনুমান করে বলো। এই যে বললা যে বলে ফেললে তখন বলবা যে কি আমি বলতে লাগছিলাম। কি বললাম না? হ্যাঁ, কি বললে না? হলুদ টাইপের কিছু। না, হলুদ টাইপের না। এটা গেস করলাম, এটা তো তাই বিলিভার্ডিন তো এমনি সবুজ, আর বিলিরুবিন হলো হলুদ। হ্যাঁ। আচ্ছা, এখন বিলিভার্ডিন কথাটার নাম হয়েছে এইভাবে, বুঝছো? বিলি কথাটা আসলে বাইল থেকে, বুঝছো? বিলি কথাটা আসলে বাইল থেকে। মানে কেন বাইল, মানে তো পিত্তরস। বিলিভার্ডিন বিলিরুবিন দিয়ে কিন্তু পিত্তরস তৈরি হয়, ওই জন্য নাম হয়েছে বিলিভার্ডিন বা বাইল ভার্ডিন। হ্যাঁ, আর ভার্ডিন মানে হলো সবুজ, রুবিন মানে হলুদ, বুঝছো? পরিবর্তন থাকে। আয়রন ফেরিটিন রূপে, এটা তো আগেই জেনেছি। পিত্ত উৎপাদনের ক্ষেত্রে দুইটা লবণ মনে রাখতেই হবে, একটা হলো সোডিয়াম গ্লাইকোলেট আর একটা সোডিয়াম ফ্লোরোকোলেট। ঠিক আছে, এখানেও কিন্তু মনে রাখবা সোডিয়াম গ্লাইকোলেট। হ্যাঁ, গ্লাইকোলেট মানে তো আসলে যে লবণের সাথে শর্করা জাতীয় উপাদান থাকে, এই জন্য এরকম নাম হয়েছে। কোলেট নামকরণ কেন হয়েছে? ভুলে গেছে। কোলেট নামকরণ হয়েছে কোলে থেকে। কোলে, কোলে মানে পিত্তরস। তাহলে এটা পিত্তরস থেকে বের হয়ে আসে, তো তাই এরকম কোলে, বুঝছো? আর টোলোকোলেট, টোলোকোলেট হলো টারস থেকে আসে। টারস মানে হলো মহিষের পিত্ত, মহিষের পিত্তে কোথাও পাওয়া গেছে, বুঝছো? টারস। মহিষের পিত্তে প্রথম পাওয়া গেছিল, হ্যাঁ, এই জন্য এরকম নাম হয়েছে। আচ্ছা, মানে প্রথম ওখানে পাইছে, ওই জন্য ওই নামটাই। পরে দেখতে মানুষের মধ্যে আছে ওই রকমই। প্রথমে বলতো মহিষে, মানুষ প্রথমে তো মানুষ পরীক্ষা করে না, প্রথমে তো এটা সেটা পরীক্ষা করে, মানুষ তো প্রথমে করে না, পরে করে। আচ্ছা, হরমোন সংশ্লেষ আগে আছে, এখানে আছে দুইবার দিচ্ছে, এটা দরকার নেই। এবার দেখো হরমোনের ভাঙন। হরমোনের ভাঙনের ক্ষেত্রে মনে রাখতে হবে টেস্টোস্টেরন এবং অ্যালোস্টেরন যত দ্রুত ধ্বংস হয়, অন্য হরমোনগুলো তত দ্রুত ধ্বংস হয় না। তো টেস্টোস্টেরন এটা সবথেকে বেশি দ্রুত ধ্বংস হয়। টেস্টোস্টেরন নামকরণটা কেন হলো বলো তো? টেস্টিস থেকে, হ্যাঁ, টেস্টিস থেকে তৈরি হয়, তাই টেস্টিসটা নামকরণ কেন হয়েছে আবার বলছিলেন, মনে নাই? এলো কথা মনে আছে?
টেস্টিস না হলো ওই যে মানে বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা দেখে বোঝা যায়। টেস্ট করা। হ্যাঁ টেস্ট করা করা। এই যে, বুঝতে পারছো? আচ্ছা এখন দেখো তাহলে এই হরমোনগুলো আমরা এমসিকিউর জন্য মনে রাখবো। এখানে হচ্ছে স্ত্রী যৌন হরমোন, অ্যাড্রিনাল হরমোন, থাইরক্সিন। থাইরক্সিন হচ্ছে থাইরয়েড থেকে বের হয়, তাই এর নাম থাইরক্সিন। থাইরয়েড মানে প্রজাপতি সদৃশ, প্রজাপতির মতো দেখতে। টক্সিন মানে এগুলো খালি পয়েন্ট মনে রাখতে হবে, এর ভিতরেগুলো মনে রাখতে হবে না, যে যকৃতের বিভাগসমূহের মধ্যে টক্সিন অপসারণ হয়, তাপ উৎপাদন হয়, তারপরে রক্ত ব্যাকটেরিয়া মুক্ত রাখা, এগুলো শুধু হচ্ছে পয়েন্টগুলো মনে রাখতে হবে। এবার দেখো যকৃতের নিঃসরণ বা পিত্তরস। যকৃতের নিঃসরণের ক্ষেত্রে এখানে মনে রাখবো পিত্তরস কেমন, হলদে, সবুজ, আঠালো, তিক্ত স্বাদযুক্ত, ক্ষারীয় এবং এর পিএইচ কত এটা মনে রাখবো। তারপর মনে রাখবো লাস্টের যে লাইনটা যে 400 থেকে 800। হ্যাঁ 400 থেকে 800 মিলিলিটার। তবে এটা মনে রাখো যে অভিন্ন পিত্তনালী অ্যাম্পুলা অফ ভ্যাটার এর মাধ্যমে ডিউওডেনামে উন্মুক্ত হয়। ভ্যাটার তো বৈজ্ঞানিকের নাম, তাই না? অ্যাম্পুলা মানে কি স্ফীতি, অ্যাম্পুলা মানে স্ফীতি, অ্যাম্পুলা মানে স্ফীতি। অর্থাৎ হলো যে যখন হচ্ছে যে ধরো এটা ধরো এই ডিউওডেনাম, ধরো এটা হচ্ছে এই ডিউওডেনাম, এই ডিউওডেনাম যখন হচ্ছে একটা আসে তোমার হচ্ছে যে অভিন্ন পিত্তনালী যখন আসে, আসার পরে এদিক দিয়ে ধরো এখানে ঢুকছে, এই ঢোকার সময় এই জায়গাটা একটু স্ফীত হয়, একটু স্ফীত হয়। এই স্ফীত জায়গার নামই হলো অ্যাম্পুলা। অ্যাম্পুলা মানে স্ফীতি, অ্যাম্পুলা মানে স্ফীতি। ওখানে স্ফীত হয় তো তাই এর নাম হলো অ্যাম্পুলা। ঠিক আছে? আবার হচ্ছে এখান থেকে যখন বের হয়, এখান থেকে যখন তোমার অগ্ন্যাশয়, এখানেও কিন্তু একটা অ্যাম্পুলা হয়, এখানেও কিন্তু একটা অ্যাম্পুলার মতো হয়, অ্যাম্পুলা। বুঝছো? এটা অ্যাম্পুলা, অ্যাম্পুলা হয়। এখানে বিভিন্ন শাখা প্রশাখা আছে, শাখা প্রশাখা আছে। তো এখানে কিন্তু একটা অ্যাম্পুলা হয়। বুঝছো? এখানে অগ্ন্যাশয়ের ব্যাপারে অ্যাম্পুলা লেখা আছে, মানে এই যেখানে সংযোগ সেই জায়গাটা একটু বড় হলে সুবিধা, মানে আসতে সুবিধা হবে, ওই জন্য একটু বড় থাকে। আচ্ছা এখন দেখো এখানে তোমার হচ্ছে এখানকার পানি অজগর লবণ আসতে দেখা যায়নি, কিন্তু তারপরেও একটু মনে রাখতে পারলে ভালো, না পারলেও খুব একটা সমস্যা নাই, এটা আসতে দেখা যায়নি। হ্যাঁ কখনো। তবে হচ্ছে পিত্ত লবণ আসতে দেখা গেছে। পিত্ত লবণ হলো দুইটা মনে রাখতে হবে, যে সোডিয়াম টোরোপোলেট আর সোডিয়াম গ্লাইকোলেট। তবে মেডিকেলে অ্যাডমিশনে এই পিত্তরঞ্জক, কোলেস্টেরল আর ফ্যাট এই তিনটা অনেকবার আসছে। হ্যাঁ এটা মনে রাখা সোজাও। দেখো পিত্তরঞ্জক তো দুইটা, তাই না? তাহলে দেখো এর পয়েন্টও কিন্তু 2.2। পিত্ত লবণ দুইটা, আবার দেখো এর পার্সেন্টেজ তো কি 0.2। তাহলে এটা মনে রাখা যায়। আবার দেখো কোলেস্টেরল মনে রাখা যায় কিভাবে? কোলেস্টেরলে লিখতে গেলে প্রথমে সি দিয়ে লিখতে হয় কোলেস্টেরল, তাই না? সি হলো কি 3 নম্বর পজিশন আছে না, তাই না? তাহলে প্রথমে 3 দিব, তারপর হলো কোলেস্টেরলে ট আছে, ট থেকে 8 লিখতে গেলে ট। একবার ইংলিশ দিয়ে একবার বাংলা। হ্যাঁ মনে রাখতে নেই, ভুলে গেলে তখন তুমি ইংরেজিটা ধরলা যে এই। হ্যাঁ আচ্ছা ফ্যাট মনে রাখবে, ফ্যাট 8 আর ফ্যাট, হ্যাঁ এটা সোজা, এভাবে মনে রাখতে হবে। আচ্ছা এবার দেখো পিত্তরসের কাজ, যে পিত্তরসের কাজের মধ্যে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো 4, 6, 7, 8 বেশি গুরুত্বপূর্ণ। ও 1, 4, 5, 6, 7। আচ্ছা ইমালসিফিকেশন, যেটাকে আমরা বাংলায় অবদ্রবণ বলি, তাই না? ইমালসিফিকেশন মানে হলো অবদ্রবণ। ইমালসন থেকে আসছে। হ্যাঁ সেটা ক্ষুদ্রান্তে হয় না। হ্যাঁ ক্ষুদ্রান্তে হয় না। হ্যাঁ ক্ষুদ্রান্তে হয়, ক্ষুদ্রান্তে ডিউওডেনামের ওখানে হয়। তো এখানে যে ব্যাপারটা হয় যে আমরা যে চর্বি জাতীয় খাবার খাই, তো এই চর্বি জাতীয় খাবারগুলা আমাদের হজম ক্রিয়ার সময় খুব একটা হজম মানে বেশি টুকরো হয় না, কিন্তু হচ্ছে যে এই পিত্তরস আসলে কি হয়, তখন হচ্ছে চর্বি কণাগুলা অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায়, তখন এটা হলো সাবানের ফেনার মতো হয়ে যায়। ইমালসন মানে সাবানের ফেনা বোঝায়। তো সাবানের ফেনার মতো হয়। কেন সাবানের ফেনার মতো হয়? কারণ হলো লিপিড অণুগুলো যতই ক্ষুদ্র হোক এরা কিন্তু পানির সাথে মিশবে না, এই জন্য তো অবদ্রবণ। অবদ্রবণ মানে যেটা দ্রবণ হয়নি সেটা তো অবদ্রবণ, তাই না? যেটা দ্রবণ হয় এখন মিশবে না, তো না মিশার কারণে যেটা হয় যে এটা ধরো লিপিডের অণু, পানিগুলো এর বাইরে এরকম করে থাকে, পানিগুলো এরকম হয়ে যায়, ফুলে থাকে, মানে বিকর্ষণ করে, ওই জন্যই কিন্তু বল বল হয়, ফেনার মতো হয়। বুঝছো? বিকর্ষণের কারণে এটা হয়, এই জন্য সাবানের ফেনার মতো হয়। তবে যখন ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় এই অবস্থায় এনজাইম ভালো কাজ করতে পারে।
তখন এটা ভালো নয়। এই জন্য পিত্ত লবণ কিন্তু ইমালসিফিকেশন করে ক্ষুদ্র কণায় পরিণত করে। আচ্ছা, পিত্ত লবণ চর্বিতে দ্রবণীয় ভিটামিন এডেক, ওই যে এডেক মনে রাখতে বলছিলাম, এডেক তাই না? আর পানিতে দ্রবণীয় ভিটামিন ডব্লিউবিসি মনে রাখতে বলছিলাম, হ্যাঁ এটা তো মনেই আছে, বাকিগুলো বুঝতে পারবো। পেরিস্টোলিসিস মানে কি? পেরিস্টোলিসিস মানে হলো সংকোচন প্রসারণ, সংক্ষেপে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, পিত্ত লবণ পূরণে পেরিস্টোলিসিস করায়। কারণ কি, লবণের আয়নগুলো কিন্তু লবণের আয়নগুলো ইলেকট্রিক সিগন্যাল, ইলেকট্রন ট্রান্সফার করার কাজের সাথে জড়িত আয়নগুলো, তাই না? এইভাবে আর কি সংকোচন প্রসারণ করে। এবার দেখো অগ্নাশয়। অগ্নাশয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে আমাদের যেটা মনে রাখতে হবে, এটা হচ্ছে দেখতে কেমন। এরা হচ্ছে মরিচের মতো, আর হলো গোলাপি ধূসর বর্ণের মাংসল একটি গ্রন্থি। মরিচের মতো আর হচ্ছে মাংসল গ্রন্থি, এটা মনে রাখতে হবে। লম্বা, সেটা মোটা মরিচ মনে করো। মরিচ মোটা থাকে না, কতগুলো মোটা থাকে, মোটা মরিচ। কিন্তু কালার একটু আচ্ছা, ওই যখন এরকম লেগেছে মরিচের মতো, তখন ধরো ওর বাড়িতে মরিচ নিয়ে এসছে, মরিচটা একটু মোটা ছিল, মরিচের মতো বলছে। গঠনের প্রথম 2 লাইন মনে রাখবা যে অগ্নাশয় 12 থেকে 15 সেন্টিমিটার লম্বা ও প্রায় 5 সেন্টিমিটার চওড়া একটি মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি মানে কেন, যে বহিঃকরা গ্রন্থি অন্তঃকরা গ্রন্থি দুটোই আছে, এই জন্য এর নাম মিশ্র গ্রন্থি। এখানে আমাদের মনে রাখতে হবে যে উইসাং নালী, এটা মনে রাখতে হবে। আর অ্যাম্পুল অফ ভ্যাটার, উইসাং নালী কোনটা জানো? যে এই যে ছোট ছোট নালীগুলো যে বড় নালীর সাথে যুক্ত হয়েছে না, এই নালীর নাম হলো উইসাং। উইসাং হলো বৈজ্ঞানিক, উইসাং একজন বৈজ্ঞানিক, তিনি আবিষ্কার করতেন, তাই এর নাম হলো উইসাং নালী। এরপরে দেখো যে অ্যাম্পুল অফ ভ্যাটার, তো এখানে আমাদের বললাম এর আগে যেটা। আচ্ছা, বহিঃকরা গ্রন্থি অন্তঃকরা গ্রন্থি, তোমরা তো জানো যে বহিঃকরা গ্রন্থি হলো যে গ্রন্থির রসটা নালীর মাধ্যমে নিকটবর্তী কোনো স্থানে যায়, সেটাই হলো বহিঃকরা। আর অন্তঃকরা মানে কি, ভিতরে ক্ষরণ। অন্তঃকরা মানে ভিতরে ক্ষরণ, রক্তের ভিতরে যদি ক্ষরণ করে, এই যে এরকম ধরো এটা একটা গ্রন্থি মনে করো, এটা মনে করো একটা গ্রন্থি, তো এর আশপাশ দিয়ে কোনো রক্তনালী চলে গেছে, ধরো এখানে একটা রক্তনালী চলে গেছে, তাহলে এখন এই গ্রন্থির রসটা যদি রক্তনালীর ভিতরে পাস করে, তাহলে এটা অন্তঃকরা মানে ভিতরে ক্ষরণ। আর বহিঃকরা গ্রন্থির ক্ষেত্রে তো রক্তের মধ্যে পাস হচ্ছে না, রক্তের বাইরে কাজ করছে। নরমালি কোষের মধ্যে যে পানি টেনে আছে, এগুলোকে বলা হয় বহিঃকোষীয় তরল, আর রক্তের মধ্যে যে পানি থাকে তাকে বলা হয় অন্তঃকোষীয় তরল, বুঝছো? তাহলে এই জন্য এটা হলো অন্তঃক্ষরণ বা অন্তঃক্ষরা, ভিতরে ক্ষরণ হচ্ছে, রক্তের মধ্যে ক্ষরণ হচ্ছে, এই জন্য এটা হলো অন্তঃক্ষরা। মনে রাখবো, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় হরমোন ক্ষরণ হয়, অন্তঃক্ষরণ থেকে সবসময় হরমোন ক্ষরণ হয়, অন্তঃক্ষরা থেকে সবসময় হরমোন ক্ষরণ হয়, অন্তঃক্ষরা দিকে হরমোন। আর বহিঃক্ষরা দিকে সবসময় এনজাইম, বহিঃক্ষরা দিকে সবসময় এনজাইম। যেমন ধরো যে এখানে কিন্তু যকৃৎ ছিল, তাই না? তাহলে এটা তো নালীর মাধ্যমে আসছে না, তাহলে এটা বহিঃক্ষরা গ্রন্থি, তাহলে এখানে এটা হলো বহিঃক্ষরা গ্রন্থি হবে, বহিঃক্ষরা দিকে এনজাইম ক্ষরণ হয়, এটা হলো নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি হলো যে এখানে কয়েকটা কোষের কথা বলা হচ্ছে, মানে অগ্নাশয়ের মধ্যে মনে করো এটা অগ্নাশয়ের মধ্যে এখানে 4 রকমের কোষ থাকে। অন্তঃক্ষরা গ্রন্থিতে অনেকগুলো কোষের মাঝে মাঝে মোট 4 রকমের কোষ থাকে, 4 রকমের কোষ থাকে। সেই কোষগুলোর নাম কি? এই যে আলফা কোষ, তারপরে বিটা কোষ, ডেল্টা কোষ আর পিপি কোষ। এই 4 রকমের কোষ 4 রকমের হরমোন গ্রহণ করে, বুঝতে পারছো? তাহলে প্রথমে দেখো আলফা কোষ, অনেকে এটা গুলাই ফেলে, আলফা ইনসুলিন ক্ষরণ করে না গ্লুকাগন ক্ষরণ করে। আলফা কিন্তু গ্লুকাগন ক্ষরণ করে। মনে রাখবা কিভাবে, যে মনে রাখবা এইভাবে, আলফা লিখতে গেলে আ লিখছি, তাই না? আলফা, তার মানে আ মানে আগে, আ মানে আগে, তাহলে আগের গ আছে, গতে কি? গ্লুকাগন। কিভাবে মনে রাখবো যদি ভুলে যাও? মানে এতগুলা ভাবে মনে রাখা লাগবে, আলফা তারপরে আগে তারপরে না, ডাইরেক্ট মুখস্থ করলে করবা, কিন্তু যদি ঘুরাই খেলো তাহলে মনে রাখবে ও আলফা মানে আগে তো কোনটা ছিল, আগে তো গ্লুকাগন হবে। হ্যাঁ, এইভাবে মনে রাখবে, কারণ অনেকে ভুল করে আলফাকে ইনসুলিন লিখে ফেলে, বুঝছো? এই জন্য। হ্যাঁ, এমনি তো রসায়ন তো পরেই হয় বাংলাতে লেখার সময়, তাই না?
আচ্ছা এবার দেখো, এই গ্লুকাগন ক্ষরণ করে, এদের কাজ হলো গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করা। বিটা কোষ ইনসুলিন ক্ষরণ করে, এরা গ্লুকোজের মাত্রা কমায়। ঠান্ডা লাগতে শুরু করছে, বন্ধ করে দিলাম। আচ্ছা দেখো, এখন যে এরকম কোশ্চেন আসে অনেক সময়, হ্যাঁ মেডিকেল একবারে এরকম কোশ্চেন আসছিল, এরকম যে কোষে গ্লুকোজ বাড়ায় কোন হরমোন, আর একটা ধরো এরকম রক্তে গ্লুকোজ কমায় কোন হরমোন। প্রথমটার উত্তর দাও, কোষে গ্লুকোজ বাড়ায় কোন হরমোন? হ্যাঁ ইনসুলিন। না, গ্লুকাগন না। ওই যে বললাম যে কোষে, যে রক্তে না, তো গ্লুকাগন হলো রক্তে গ্লুকোজের মাত্রা কমায়। কোষে, হ্যাঁ কোষে গ্লুকোজের মাত্রা বাড়ায় ইনসুলিন। কেন জানো? ধরো এটা একটা কোষ, রক্তে যে গ্লুকোজ গুলো ভেসে বেড়াচ্ছে, হ্যাঁ রক্তে গ্লুকোজ কমায় কি? ইনসুলিন। রক্তে গ্লুকোজ কমায় কি? ইনসুলিন। রক্তে গ্লুকোজ কমানো মানে কি? কোষে গ্লুকোজ বাড়ানো। বুঝেনি? রক্তে গ্লুকোজ কমানো মানে কোষে বাইরে যাওয়া, কারণ এখান থেকে এখানে চলে যাচ্ছে। বুঝতে পারছো? এখন গ্লুকোজ হলো ডাইরেক্ট যেতে পারে না, গ্লুকোজ কি ডাইরেক্ট যেতে পারে না। বুঝতে পারছো? তো যাওয়ার জন্য কি করতে হয়, যে ইনসুলিন বলে, ও তুমি যেতে পারছো না, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ইনসুলিন হলো ধরে ওর মধ্যে পাঠিয়ে দেয়। যেমন তুমি কারো বাসায় প্রথম গেলে কি ডাইরেক্ট ঢুকে যেতে পারবা? তাহলে বিয়াদব বলবে যে এই ডাইরেক্ট ঢুকে যেতে, হ্যাঁ তা কি মানে অন্য কারোর সাথে সাথে তো যেতে হবে, নিজের বাড়িতে হবে, কিন্তু অন্যের বাড়িতে যেতে হবে। অন্যের বাড়িতে তুমি মনে করো যে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে জোবাইর বা কাউসার মনে করো ইয়েতে গেছে, মানে বউ দেখতে গেছে। এখন বউ দেখতে যায়, মনে করো যে একবারে কোনো দেখা দেখি নাই, ঢুকিয়ে মানে কি এই ঘর যাচ্ছে ওই ঘর যাচ্ছে, তাহলে বলে কি ওই দিনই ক্যান্সেল, ওই দিনই ক্যান্সেল করে ওদেরকে সুন্দর মতো বললে বাবা তোমরা এখন বেরো। দেখা করতে হবে না। কারণ ওটা নিজের বাড়িই হবে। আরে না নিজের বাড়িতে হবে, কিন্তু এখনো তো হয়নি না। ওটা এটার জন্য তো হবে কি হবে না দেখার জন্য তো গেছি। হবে কি হবে দেখা যাবে ও না। আগেই মানে আগেই শিওর। আরে তো শিওর না। আর অনেক সময় ছেলেরা, কিছু কিছু ছেলেরা থেকে খুব বদমাইশ হয়। কেন জানো? আমি বলি যে মানে আমিও তো ছেলে, তাও বলছি, সেটা তোমরা কখনো করবো না। মানে তোমরা জানি এখন অনেকটা ছেলেরা এখন ভালো হয়েছে, আগে আরো বেশি ছিল। সেটা হলো মেয়ে দেখতে যাওয়া, মানে বিয়ে করতে না, খালি মেয়ে দেখতে যেত। কেন জানো? মেয়ে দেখতে যাওয়া মানে হাই ফাই খাই দাই করা যায়, বুঝলি? মেয়ে দেখতে গেলে হাই ফাই খাই দাই তো করা যাবে। আর অনেকে ইচ্ছা করে করে কি, এই যে 12টা 1টার দিকে যায়, তাহলে দুপুরে তো খাই দাই করাবে। এখন মনে করো যে খাই দাই যখন করাবে, তখন কি অটোমেটিকলি তুমি কিন্তু মানে তোমার তো একটু ইয়ে হবে, এত খাই দাই করাতে তোমার। কিন্তু অনেক ছেলেরা করে কি, ওর উদ্দেশ্য থাকে খাইতে বিয়ে করবো না, যাবো আর খাবো, যাবো আর খাবো, যাবো আর খাবো। আমার একটা কলিগ আছে 34টা বাড়িতে খাওয়ার পরে 35টা মধ্যে বিয়ে করে। মানুষই 35 টা খাইতে দিছিল না। হ্যাঁ না 35 খেতে দিচ্ছে, মানে ওটা- করতে তো হবে, মানে করতে তো হবেই। লাস্টের খাবারটা মানে একটু সুস্বাদু ছিল বেশি। যেমন মনে করো যে আমার বেশ আমার মনে আছে এটা যে হলো যে আমি এমনিতে নরমালি হচ্ছে যে এটা পছন্দ করতাম না, এটা শোনার পরে আমি কারো বাড়িতে যাবো না দেখতে, আমি দেখতেও যাবো না, আমি খাবো না, এটাই আমার টার্গেট। তো এখন হচ্ছে যে এইটা বলে আমি হচ্ছে যে সবসময় মনে করো যে ওই দেখতে আসলে আমার অভিভাবক সহ মানে হোটেলে আর কি, এবং আমি বিল দিয়েছি, হ্যাঁ মানে আমার কাছে এটা ভালো লাগে না। তো তোমার হচ্ছে যে পরে তো খোঁজ খবর হয়ে এরকম, তো 2 নম্বর পর্যন্ত ওটা না হয়ে গেছে। তৃতীয় নম্বরে ওরকম সিচুয়েশন ছিল না যে হোটেলে যাওয়া, মানে তৃতীয় নম্বরে ছিল যে আমার দেশের বাড়িতে, ওখানে আমার খালা আছে, তো খালাই আর কি প্রস্তাব দিয়েছিল, ওটা আমার দেশের বাড়িতে। এখন দেশের বাড়িতে যেতে গেলে ট্রেনে যে গেছি, ট্রেনে যখন গেছি তখন মনে করো যে যখন ওদের বাড়ি সে গেছি তখন হলো 11টা 11:15 এরকম বাজে। তো এই সময়
গেছে তো নাস্তা করে চলে আসবো। তো নাস্তা গেছে, তো প্রথমে নাস্তা গেছে অনেক হাই ফাই নাস্তা গেছে, হ্যাঁ। তখন আমি চিন্তিত, তখনই আমি মানে বউ দেখার আগে নাস্তা দেখে আমি মানে আমি দুর্বল হয়ে গেছি। দুর্বল হয়ে গেছি। আমি তো চিন্তা করছি, আচ্ছা যদি এর সাথে বিয়ে না হয় তাহলে তো এই মেয়ে পক্ষের মা বাবার তো অনেক টাকা লস হয়ে যাবে। মানে রাস্তায় এত আপনি অনেক বেশি ভেবে ফেলছেন। যত রকমের ফলমূল আছে সব তো দিছে, তারপরে মনে করো শিক কাবাব, তারপরে মনে করো যে বার্গার, এটা সেটা, মানে অত তো খাওয়া যাবে না, মনে হয় দিছে। দেওয়ার পরে তারপরে মনে করো যে তখন হচ্ছে যে ওই আমি হচ্ছে নাস্তার হিসেবে তখনকার সময় তো আরো একটু ইয়ে ছিল, 5টা প্রাইজগণ নিয়ে গেছি। তো আমার তখন চিন্তা হলো যে হবে কি না হবে, দিলে ওটা খরচটা মেকআপ হবে। তো 5টা প্রাইজগণ দেওয়া গেছিল। তখন আমি ভাবছি যে যা নাস্তা গেছে তাদের মধ্যে 5টা নিয়ে আসা ভুল হয়েছে। আমি তো জানি না যে নিয়ে আসছি, ভাবছি এখনো দেখিনি আমি। তারপর মনে করো যে যখন ইউটিউবে চলে যাচ্ছে যে সব অন্যরা দেখলে শিখবে, তাই না? না, অন্যরা দেখলে শিখবে। তো আমি তখন হচ্ছে যে এখন আমি এবার বলছি যে ইয়ে করার জন্য, মানে দেখার জন্য। তো ওরা দেরি করছে, মানে সাজগোজ না এটা সেটা কিনা দেরি করছে। তো তখন হলো যে দেরি করছে বলছে, এখন মানে ও দেরি করছে মানে কি তোমাদের ম্যাডাম তখন ইয়েতে পড়তো, মানে ইন্টারমিডিয়েট, তোমাদের বলছি যে ইন্টারমিডিয়েটে পড়তো আর কি। তো প্রাইভেটে গেছিল, তো এই জন্য দেরি করছে আসতে। তো আসতে আসতে তারপরে এখন হচ্ছে যে এই যখন 1টা বেজে গেছে তখন হলো দেখা করছে। দেখার পরে তো চলে যাবো, পরে তো জানানো, তখন তার সাথে সাথে বলা যায় না যে, তাই না? তো এখন আর যেতে দেবে না, বলছে না আমরা রান্না করতে যেতে দেবো না। এইবার মনে করো দুপুরে জোর করে খাওয়া যে আইটেম মনে করো কয়টা জানো, 9টা না 10 রকমের আইটেম। আপনারা তো দেশে এইবার তখন আমি চিন্তা করছি, আমি তখন মেয়ের কথা ভাবছি না, আমি খালি ভাবছি যে এত ইনভেস্ট করছে, হলো এত ইনভেস্ট করছে, এখন মেয়ে যেমনই হোক আমি তো অপরে দেখে যাবো। তো আমার টার্গেট ছিল যে, আমার তখন টার্গেট ছিল যে কমপক্ষে তো ইন্টারমিডিয়েট পাস করে কোথাও ভর্তি হয়েছে এরকম বিয়ে করবো। কিন্তু যখন অত খাইদাই করেছে তখন আমি অটোমেটিকলি মানে আমার ইয়ে হোক আর না হোক এটা করা যাবে। কারণ হচ্ছে এত ইনভেস্ট করে ফেলছে, ওই জিনিসটা আমাকে সবার আগে দুর্বল করছে, মানে মেয়ের থেকে বেশি দুর্বল করছে এত ইনভেস্ট, এটা আমাদের সবার এটা ম্যামকে পরে বলেন না, এটাকে বলা যায় বললে মাইন্ড করে না, বললে আমি খাবার দিকে বিল করছি। হ্যাঁ এটা তো এই ক্লাসে ও তো দেখে না, অবশ্য দেখলেও তো বিপদ। আপনি খাওয়ার দিকে দেবে না, দেখি না, এটা তো বলা যায় না, সব কথা বলা যায়। তুমি ঢাকায় একবার বলে দিও না, বলে দিও না। হ্যাঁ এগুলো যদি বলে না ঘরের কথা পরে জানলো কি করে, নাকি? এটা তো ঘরের আলোচনা, এটা তো বাইরে বলা যায়, তাই না? তোমরা আবার বলে দিও না যে ওনার যদি যাও আর কি, কি দরকার আপনার পাশে? হ্যাঁ বাঁচতে না ব্যাপারটা, হ্যাঁ 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 না সেটাই আর কি। তো ওই জন্য তো আমার নিষেধ করলাম, তোমরা বলি কি হবে। হ্যাঁ বলে দিছে। হ্যাঁ না, মেয়েরা আবার অনেক বলে মেয়েদের পেটে বলে কথা থাকে না। এটা আসলে ছেলেদের বাড়িতে কথা থাকে না, মেয়েদের তো ধৈর্য কথা থাকে অবশ্যই। তাহলে ঠিক আছে। না অনেকে তাই বলে মেয়েদের কথা থাকে না, মেয়েদেরকে কিছু বললে বলে দেয়। তো তাহলে এই যে তোমার আবার তো মনে হয় উল্টাই হয়, মেয়েরা বলতে চায় না, তাই মনে হয়? হ্যাঁ অনেক বলে মেয়েরা বলে দেয়। ওই যে একটা ঘটনা আছে তো, ওরে মানে একটা মহিলা, হ্যাঁ বুড়ি মহিলা, তো গুড়ের মধ্যে ইয়ে করছে, মানে ইঁদুর না সুচা করছে, সুচা করছে। তো এখন হচ্ছে যে দোকানদার ওই বুড়িটা দেখে হচ্ছে তোমার গুড়ের সুচা করছে, তাতে তুলে দিতে হচ্ছে, দেখো বুড়িমা তুমি শুধু দেখছো, তার তো কেউ দেখেনি, হ্যাঁ আমার একটা বিশাল লস হয়ে যাবে, তুমি এটা কাউকে বলতে যাও না, বললে আমার বিশাল লস হয়ে যাবে। এখন আমি গরিব মানুষ, হ্যাঁ আমি তো এটা তো অনেক দূর পর্যন্ত তুলে ফেললাম, ভিতরে তো কোনো সমস্যা না, অনেক বড় হাড়ি এটা, তো তুমি দয়া করে বলো না। তখন ও যাচ্ছে আর চিল্লাচ্ছে, আচ্ছা ওর দোকানে সুজা করছে না ইঁদুর করছে, আমার কি দরকার বলার? মানুষজন বলছে বুড়িমা কি হয়েছে, বলছে আর বলো না, আমাকে ওই দোকানদার বলছে কি ওখানে সুজা করছে, আমাকে বলতে নিষেধ করছে। আচ্ছা বলো তো, আমার দরকার আছে বলার কোনো, বলেই তো দিচ্ছে, কিন্তু সবাইকে একই কথা হচ্ছে, চিল্লাই ওর দোকানে কি করছে এটা আমার বলার দরকার আছে? বুড়িমা কার দোকানে? ওর দোকানে সুজা করছে, আমাকে বলতে নিষেধ। আচ্ছা বলো, আমার বলার দরকার আছে। হ্যাঁ এখন তুমি আবার এইভাবে করে বলে দেবে,
এই টেকনিকে নাকি? আচ্ছা, তো তাহলে হচ্ছে যে মানে তোমরা বিশেষ করে কাউসার আর জুবায়ের, তো তোমরা হচ্ছে যে ওরকম দেখতে গেলে চেষ্টা করবা হোটেলে তুমি বিল দিবা। অন্যের কাছে ঋণী থাকবে কেন? অন্যের কাছে ঋণী কেন থাকবে? আচ্ছা দেখতে যাওয়ার কি দরকার, একবার বিয়ে করে ফেলবো। ও না, এখন এটা কি হয় তাই এখন বিয়ে করে ফেলা যায়? দেখতে তো হবে উভয়। ফিউচার যদি এদের কোনো পার্সোনাল পছন্দ থাকে তাহলে এক্সট্রা করে দেখতে যাওয়ার কি দরকার? ও না, ওরকম তো ওরকম সায়েন্স স্টুডেন্ট ওরকম কমই হয়, হ্যাঁ পড়াশোনার ব্যস্ততাতে ওগুলা হয় না। আর তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো এটা ঠিক না। এটা হারাম আর কি। হ্যাঁ, বিয়ের আগে এটা তো হারাম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হারাম, এবং মানুষ এটা ভালো চোখে দেখে না, সমাজ কিন্তু ভালো চোখে দেখে না। ওকে তো ভালোই জানতাম, এখন দেখি যে ডুবে ডুবে এই করে। এরকম হচ্ছে, মানুষ খারাপ মানে যে যেটা করে সবাই, কিন্তু বলার সময় সবাই মজা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই জন্যই কারণ হচ্ছে যে অনেক সময় যেটা হয় কি জানো, যে এটাতে অবিশ্বাসটা বেশি থাকে। যারা প্রেম করে বিয়ে করে এটা টিকেও খুব কম দেখা গেছে, টিকেও কম। এটা না টিকার কারণটা হলো যে তোমার আমার পরিচিত অনেকজন আছে, হ্যাঁ, যে মানে প্রাইভেটের কোচিং লাইনে অনেকজন আছে যে টিকিনি, দুইটা বাতিল হয়ে গেছে, 2 নম্বরটা পর্যন্ত ওইভাবে করেছে, 3য় নম্বরটা টিকে আছে, ওটা ওইভাবে করেনি। মানে এটার কারণটা হলো এই যে ছেলেটা চিন্তা করে যে মেয়েটা এত সহজে পটে গেল আমার সাথে, ও বোধহয় অন্য কারোর সাথে আবার পটে যেতে পারে। আবার মেয়েটাও একই চিন্তা করে, ছেলেটা এত সহজে আমার সাথে পটে গেছে, ও বোধহয় হ্যাঁ হ্যাঁ ওইটা হয় না। তখন একের অপরের প্রতি সন্দেহটা কাজ করে। ভুল ধারণা। ভুল ধারণা না, এটা বাস্তবতা। হ্যাঁ মানে আমি বলি যে না, তোমাদের শিক্ষার জন্য বলছি, মানে ব্যাপারটা হলো এই, যখন প্রেম ভালোবাসা করা হয় তখন কিন্তু যে আসল পরীক্ষাটা শুরু হয় না, আসল পরীক্ষাটা হয় সংসার করার সময়। কেন জানো, যে যখন প্রেম ভালোবাসা করে তখন কিন্তু উভয় উভয়ের প্রতি ভালোবাসা খুব দেখায়, হ্যাঁ খুব ভালোবাসা দেখায়। যখন সংসারে নিয়ে আসে তখন মশারি টাঙানো নিয়ে ঝামেলা করে, কে মশারি, তো ওইটা হলো আসল জায়গা। তখন ও চিন্তা করে যে তুমি আমাকে অর্ডার করছো, এখন স্বামী বলে আমি সারাদিন অফিস করে আসছি, যদি ওর বউ ইয়ে না করে তো ও একটু অধিকার খাতে যাবে, আমি তোমার থেকে একটু বয়সে বড়, আমার একটু সেবা যত্ন করবো না? বলে এই তুমি আগে আমাকে কত ভালোবাসতা, আর তুমি এখন আমাকে অর্ডার করো, মশারি টাঙাতে বলো, হ্যাঁ তুমি আমাকে পানি দিতে বলো। এই জিনিসটা হলো মানে মানে সমস্যা তৈরি করে। এইটাই হলো মাইনাস হওয়ার মেন কারণ থাকে। কারণ কি, ও মিলে না যে, কারণ বিয়ের আগে তুমি ওকে পটানোর জন্য অনেক কিছু করবে, এটা স্বাভাবিক। বিয়ের আগে পটানোর জন্য তুমি অনেক কিছু করবে, এটা স্বাভাবিক। যদি তুমি ওকে বেশি পছন্দ করো তাহলে বেশি পটাবা। আর মেয়েটাও যদি ছেলেটাকে বেশি পছন্দ করে, পটানোর জন্য খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলবে। কিন্তু যখনই বিয়েটা হয়ে যাবে তখন তো ও বুঝতে পারছে এখন তো আর বাতিল করতে পারছে না, তখন ওর পাওয়ারটা বেড়ে যাবে। পাওয়ার বেড়ে গেলে তখন দেখা যাচ্ছে যে অর্ডার করা নিয়ে, মানে কথা বলা নিয়ে, ওইটা নিয়ে জটিলতা হবে। তখন হচ্ছে যে আসল জায়গা ওটা হয়ে যায়। বুঝতে পারছো? তোমার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা তো এক না, তুমি তো কেবল বাচ্চা আর কি। হ্যাঁ, তুমি যে বলছো যে না বলবো। ও এইটা আমি কেন বলছি, তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা যেন এরকম এরকম না করো আর কি। সেই জন্য, ওই জন্য মানে এটা বলার উদ্দেশ্য কি, তোমাদেরকে সাবধান করা। আমি তো আর নতুন করে বিয়ে করতে হবে না, তাই কিনা, যে তোমাদেরকে সাবধান করার জন্য। তোমরা আরো বড় ক্লাসে উঠবা, তখন এরকম সিচুয়েশন যদি হয় আর কি। হ্যাঁ, এই জন্য না করাই ভালো। হ্যাঁ, তাহলে বিটা কোষ তো বুঝলা। আচ্ছা, তাহলে এটা মেডিকেল অ্যাডমিশনে আসছিল, এটা দেখো খুবই কিন্তু প্যাচের, তাই না? বিটা কোর্স মেডিকেল অ্যাডমিশন, হ্যাঁ মেডিকেল অ্যাডমিশন বিটা কোষটা আসছিল। বিটা কোষটা বলতে ওই যে ইনসুলিনের কথাটা। কোনটা ইনসুলিন হয় আর হ্যাঁ এই। আচ্ছা, ডেল্টা কোষ দেখো, সোমাটোস্ট্যাটিন নামটা কেন হয়েছে জানো? সোমা মানে দেহ, স্টার্ট মানে হলো ধ্রুব রাখা। এর কাজ হলো উপরে দুইটা হরমোনকে ধ্রুব রাখা, বলতে ঠিকঠাক যেন ওরা বের হয়। কম যদি বের হয় ও জায়গায় গুঁতা দেয়, এই তুই কম বের হলি না, বের হয়। আর বেশি বের হলে ওকে সময় দেয়, হ্যাঁ ভারসাম্য রক্ষা করে, এই জন্য না হলো সোমাটোস্ট্যাটিন। আর পিপি কোষ হলো যে উপরে তিনটাকে দেখভাল করে। আচ্ছা, পিপি নাম কেন হলো? পিপি নাম হয়েছে এই কারণে, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তো তাই পিপি। কিন্তু এখানে হলো যে পলিপেপটাইড নামকরণ কেন হয়েছে, এখানে যে প্রোটিনটা আছে সেটা আসলে প্রোটিন হয়নি, 36টা অ্যামাইনো অ্যাসিড, তাই এটা পলিপেপটাইড হয়েছে। 36টা অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন যদি হতো নাম দিয়ে দিত একটা, 36টা হলে তো প্রোটিন হয় না, ওই জন্য পলিপেপটাইড নাম দিয়েছে। এর মাঝে দেবে আরেকটা পয়েন্ট আছে যে এরা হলো বাইকার্বনেট ক্ষরণ কমায়, এটা একটু লিখে নাও।
পিপি কোষ বাইকার্বনেট ক্ষরণ কমায়। পিপি কোষ বাইকার্বনেট ক্ষরণ কমায়, হ্যাঁ ক্ষরণ কমায় লেখা আছে। হ্যাঁ, কিন্তু বাইকার্বনেট আয়নের ক্ষরণ কমায় এটা লেখা নেই, এটা একটু লেখা না, বাইকার্বনেট আয়নের ক্ষরণ কমায়। এবার দেখো অগ্নাশয় রসের উপাদান, এটা পানিটা মনে রাখবা, আর শুধু পার্সেন্টেজটা মনে রাখতে হবে। জৈব বস্তু 1.8, অজৈব বস্তু 0.2%। আর পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা পিএইচ কত, 8 থেকে 8.3, এটা মনে রাখতে হবে। আর দেখো পরিপাকে আর এখানে যে আমিষ পরিপাকের এনজাইম মানে অর্থাৎ হলো পরিপাকে অগ্নাশয়ের ভূমিকা, এটা কিন্তু আগে বসতো, কাজে এখানে নতুন করে আর পড়তে হবে না, মানে ওখানে পড়লে এখানে আর পড়তে হবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত আগামী দিন পড়া ধরবো, হ্যাঁ সবাইকে, ঠিক আছে? প্রতিদিন না প্রতিদিন করে ফেলতে হবে, তাহলে ভালো হবে। তো তোমরা